দর্শক, ইন্ডিয়া টেস্ট ক্রিকেটের সর্বশেষ হোয়াইট ওয়াশ কবে হয়েছে? যদি স্ট্যাট ঘাটেন তাহলে পাওয়া যাবে 2011-12-তে অস্ট্রেলিয়ার বিপক্ষে 4-0। কিন্তু এটা একটু আপডেট করতে হবে, কারণ ভেরি রিসেন্টলি আইসিসির বোর্ড সভায় তারা হোয়াইট ওয়াশ হয়েছে। দুইটা মডেল ছিল, ফাইন্যান্সিয়াল মডেল এবং পরিচালনা কমিটির মডেল। দুটোতেই 9-1 এবং 8-2-এর বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে। এবং হোয়াইট ওয়াশের কথাতে মনে পড়লো যে 2015-তে পাকিস্তান বাংলাদেশে এসে হোয়াইট ওয়াশ হয়েছিল ওয়ানডেতে। এবার তারা আসতে চাচ্ছে না, কিন্তু এত কিছুর ভিড়েও কিন্তু আমাদের ক্রিকেটের ব্যস্ততা থেমে নেই। আমাদের টিম এই মুহূর্তে কন্ডিশনিং ক্যাম্পে ইংল্যান্ডে আছে, সামনেই ট্রাই নেশন আয়ারল্যান্ড এবং নিউজিল্যান্ডের সাথে। এগুলো নিয়ে কথা হবে জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে। এবং যেই দুইজন আছেন মাঠের, এদেরকে মোকাবেলা করেছেন, এখন মাঠের বাইরেও মোকাবেলা করছেন। এক অর্থে প্রথমে পরিচয় করে দিব যার ব্যাট থেকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ 50টা এসেছিল। সাবেক অধিনায়ক, হল্যান্ডের বিপক্ষে অবশ্যই 97 আইসিসির আকরাম খান। আকরাম ভাই, ধন্যবাদ। এবং এই মুহূর্তে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ 50-র মালিক এবং ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্যাটসম্যান বাংলাদেশ হ্যাজ এভার প্রডিউসড, মিস্টার 50, সাবেক অধিনায়ক হাবিল বাশার সুমন। সুমন ভাই, ধন্যবাদ। একদম ছোট করে, আকরাম ভাই অপারেশনস কমিটির চেয়ারম্যান হিসাবে তো মোকাবেলা করতে হয় ভারতকে। হ্যাঁ, এটা এবার তো আসলে ডিফিকাল্ট ছিল, কারণ যেহেতু আপনার ফাইন্যান্সিয়ালি একটা ব্যাপার ছিল। তো আপনার ইন্ডিয়া চেয়েছিল, যেটা নর্মালি ওরা সবসময় এটা করে আসছে। তো একটা রিমার তো ছিল যে আইসিসি কে ইন্ডিয়ান বোর্ড ডোমিনেট করে। তো সেটা কিন্তু এবার একটা প্রমাণ হলো যে না, আপনার বাকি দেশগুলো কিন্তু এবার সরে গেছে। সাধারণ দর্শকদের একটা ভয় যে এটা নিশ্চয় একটা রিপারকাশন হবে, এটা একটা কনসিকুয়েন্স আছে, যে এটা একটা সম্ভাবনা আছে। বাট তারপরও যে আগে এককভাবে যেভাবে করতো ওই জিনিসটা হচ্ছে না। তাহলে কিন্তু আপনার একমাত্র ইন্ডিয়া ছাড়া কিন্তু ওটা কেউ রাজি হয়নি। হয়তোবা যে এটার পরে যেটা কিছুদিন সময় আছে, সেখানে হয়তোবা করে কিছু টাকা বাড়াতে পারে। এবং ওরা প্রেশার তো দিবেই, কারণ ওরা যখন আপনার এখন পর্যন্ত কিন্তু আইসিসিতে যে স্কোয়াড দেওয়ার কথা 25 তারিখে শেষ হয়েছে, ওরা এখন দেয়নি। এটাতে বোঝা যাচ্ছে যে ওরা একটা প্রেশার দিতে চাচ্ছে। তো আপনার এবং এটাও ভয় আছে, যদি আপনি অন্য দশগুলোর সাথে যদি অ্যাটিটিউড যদি খারাপ করে, তাহলে অন্য দেশগুলোও কিন্তু আপনার ওদের, যেমন ওদের আইপিএল যেটা হচ্ছে, সেখানেও যদি ওরা যদি না পাঠায় ওদের প্লেয়ার, তাহলে আকর্ষণটা কমে যাবে। তো সবকিছু মিলে একটা জিনিস ভালো হয়েছে যে আমরা যে একটা বিগ থ্রি যে একটা জিনিস তৈরি হওয়ার চেষ্টা হয়েছিল, কল্পনা ছিল, সেই জিনিসটা আপাতত বন্ধ হয়েছে। এটার জন্য আমি বোর্ড প্রেসিডেন্টকে থ্যাঙ্ক জানাচ্ছি, কারণ ওনার রোলটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ছিল। আরেকটা যে ব্যাপারটা হলো যে আপনার নেক্সট টাইম কিন্তু বোর্ডিং পাওয়ারটা কিন্তু আরো কিছু বাড়ছে, যেমন এক্সট্রা একজন চেয়ারম্যান থাকবে, একটা মহিলা ক্রিকেটের একজন আসছেন, এবং যারা নন প্লেইং টেস্ট টিম যারা আছে ওখান থেকে একটা বোর্ডের হবে। তো 3টা যখন বেড়ে যাবে, তখন মনে করেন যে আপনার এখন যারা বোর্ড দিচ্ছে ওদের ভ্যালুটাও কিন্তু অনেকটা কমবে। সংখ্যাটা বেড়ে যাওয়াতে ওদের পাওয়ারটা একটু কমে যাবে। নাজমুল হাসান পাপনের কথা বললেন যে অনেক সময় কিন্তু দর্শকের সমালোচনার মুখোমুখি তাকে হতে হয়, কিন্তু যেই প্রশংসাটা তার প্রাপ্য, এই যে আইসিসিতে যে নেগোসিয়েশনের ব্যাপার আছে, আমার মনে হয় না যে প্রাপ্য প্রশংসা বা সম্মানটুকু আমরা নাজমুল হাসান পাপনকে দিয়ে বোর্ড প্রেসিডেন্ট হিসেবে। দেখুন, আসলে মানুষ অনেক সময় অনেক কিছু বুঝতে চায় না। বোর্ড অনেক ডিসিশন নেয় যেটা আসলে সবার কাছে বলেও না। তো আসলে পাপন আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্ট কি করছেন না করছেন, তিনি তো আসলে সবার কাছে সবসময় ব্যাখ্যা দেন না। অনেক সময় ব্যাখ্যা দেওয়ার পরিস্থিতি থাকে না, যার জন্য হয়তো অনেকে ভুল বোঝেন। বাট যেই কাজই করেন তার পিছিয়ে কিন্তু কোনো না কোনো একটা কারণ থাকে, এটা আসলে অনেকে বুঝতে পারেন। এই জন্য হয়তো অনেক সময় অনেকে ভুল বোঝা হয়। আমার মনে হয় রাইট টাইমে রাইট ডিসিশন, রাইট স্টেপটা কিন্তু উনি নিচ্ছেন। তো অনেক সময় মানুষ জানতে পারছেন, অনেক সময় জানতে পারছেন না। বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে যেটা নিচ্ছেন, বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে নিচ্ছেন। তো এবার দেখুন, সময় মতো কিন্তু তিনি রাইট স্টেপটা কিন্তু নিয়েছেন। এর আগে কিন্তু একবার যেরকম একটা ব্যাপার ছিল তখন অন্যরকম নেওয়া হয়েছিল, বাট এবার কিন্তু যখন যে সময়টা, যখন যেটা প্রয়োজন, কিন্তু সেটাই করছেন। এবং হয়তো যেটা বললাম, হয়তো মানুষ অনেক সময় জানে না, অনেক বোর্ড কিন্তু অনেক সময় অনেক ডিসিশন নেয় যেটা হয়তো অনেকের কাছে ব্যাখ্যা যেহেতু করার মতো পরিস্থিতি থাকে না, মানুষ হয়তো ভুল বোঝেন। বাট পিপল নিড টু আন্ডারস্ট্যান্ড, সব বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা কাজ করেন সবাই বাংলাদেশ ক্রিকেটের স্বার্থেই কাজ করেন, এবং সবাই মিলে কিন্তু বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে, বর্তমান নিয়ে, সবকিছু নিয়ে কাজ করছে, এবং সেটা ফলো আমরা পাচ্ছি। পাকিস্তান হঠাৎ করে পিছিয়ে যাও, এর আগের বারের সিরিজের আগেও কিন্তু এরকম একটা কথা উঠছিল যে তোমরা না আসলে আমরা যাব না। শেষমেশ একটা আর্থিক লেনদেনের মাধ্যমে ব্যাপারটা সেটেলড হলো। এবারও কিন্তু আমরা শুনছিলাম যে 9 তারিখ তারা আসবে, সূচিটাও মোটামুটি ফাইনালাইজড। এখন তাদের পিছিয়ে যাওয়ার পিছনে
কারণটা কি, যে র্যাঙ্কিং এর যে ব্যাপারটা আছে বাংলাদেশের সাথে সেটা একটা বড় একটা বিষয়, কারণ র্যাঙ্কিং আপনার সেপ্টেম্বর পর্যন্ত একটা সম্ভাবনা আছে। তো যেহেতু ওরা ওয়েস্ট ইন্ডিজ থেকে এগিয়ে গিয়েছে, তো ওরা রিস্ক নিচ্ছে না, কারণ বাংলাদেশ এটা এখন আর আগের মতো দল না, এখন শক্তিশালী দল এবং লাস্ট পারফরমেন্স গুলো অনেক ভালো, সেটা একটা কারণ। আরেকটা হলো যে বাংলাদেশকে যে ওরা ইনভাইট করছে, তো আপনাকে আমরা তো চিন্তা করব যে ঠিক আছে ওখানে অন্য কোনো দেশ যাচ্ছে কিনা, অন্যদের সাথে তারা দুবাইতে খেলছে, অন্যদের সাথে ওরা দুবাইতে খেলছে, তারপরে মনে করেন আইসিসির কোনো অফিসিয়াল কিন্তু আপনার পাকিস্তানে যায় না, তো এখানে মনে করেন কারণ সবাই গেলে বাংলাদেশ অবশ্যই যেত, সেটা একটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার আছে। বাট তারপরে আমার কাছে যে ইম্পর্টেন্ট যে জিনিসটা মনে হয়েছে যে র্যাঙ্কিং এর একটা বড় ব্যাপার আছে এখানে, যে সে কারণে হয়তো খেলতে চাচ্ছে না। এবার আমাদের টিম নিয়ে কথা বলতে চাই, যে টিম বানাচ্ছেন আপনারা নির্বাচক হিসেবে, অনেক ধরনের সেই সমালোচনার মুখে আপনাদেরও পড়তে হয়। দর্শকদের একটা খুবই স্বাভাবিক যে সবার পছন্দ তো টিম হবে না। দর্শকদের আশা ছিল নাসির হোসেন, নাসির শুনতে শুনতে আমাদের এই শোতেই কিন্তু একসময় ফোনে পোলা সয়লাভ ছিল। শেষমেশ নাসিরকে আপনারা দলে নিয়েছেন, দর্শক খুশি? না দেখুন, কাউকে খুশি করার জন্য কিন্তু কাউকে দলে নেওয়া হয় না। আমরা যখন দলটা করি তখন দলের কম্বিনেশন এবং প্রয়োজনের কথা চিন্তা করে দল করা হয়। ইনফ্যাক্ট নাসির যেখানে ব্যাটিং করে নাম্বার 6-7, সেখানে কিন্তু আমাদের এখন পারফর্ম যারা করছেন তারা কিন্তু পরীক্ষিত এবং পারফর্ম করছেন। এই মুহূর্তে কিন্তু নাসির কিন্তু মোসাদ্দেকের আগে আসবে না। মোসাদ্দেক কিন্তু রিসেন্টলি খুব ভালো করছেন এবং মাহমুদুল্লাহ রিয়াদও কিন্তু আমাদের সিনিয়র ক্যাম্পেনার, সে কিন্তু খুব ভালো করছেন। নাসির কিন্তু 3-4 ব্যাটিং করে না, 3-4 কিন্তু যদি নাসির ব্যাটিং করে তাহলে বরং ওর হয়তো সুযোগটা একটু আগে আসতো, বেশি থাকতো। 3-4 কিন্তু আমাদের ব্যাটিং করেন সাব্বির রহমান, 4-এ সাকিব, 5-এ মুশফিক, ওইখানে খুবই মুশকিল। বাট আমি একটা যে সবসময় বিলিভ করি যে আপনি যদি পারফর্ম করতে থাকেন কোনো না কোনোভাবে কিন্তু দলে আপনার জায়গা হয়ে যাবে। নাসির যেটা দরকার ছিল সেটা করছিল, যেটা ডোমেস্টিকে পারফর্ম করছিল। এমার্জিং কাপও খুব ভালো একটা ইনিংস খেলেছে, এমার্জিং কাপে খুব ভালো ব্যাটিংও করেছে, প্রিমিয়ার লিগেও ভালো ফর্মে ছিল, তারই পুরস্কার হিসেবে পুরস্কার। প্লাস এট সেম টাইম আমরা একটা জিনিস সবসময় মাথায় রাখি, যেহেতু আমাদের একটা সেটআপ কাজ করছে এবং তারা সবাই ভালো করছে, যদি কোনো কারণে কেউ যদি ইনজুর্ড হয়, কেউ যদি সুস্থ না থাকে, তার ব্যাকার হিসেবে ডেফিনেটলি নাসির উইল বি দ্য নেক্সট চয়েস। তো ওকেও রেডি করার ব্যাপার। তো আমরা কিন্তু নাসিরকে কখনোই মাথাতে বের করে দেইনি, সবসময় দলের মাথায় ছিল এবং যেহেতু পারফর্ম করছে, আবার আয়ারল্যান্ড সুযোগ পেয়েছে। যদি এর মধ্যে কেউ অফ ফর্মে চলে যায়, কারো যদি মানে ফিটনেসে কোনো সমস্যা থাকে, ডেফিনেটলি হিল কাম ব্যাক। সো ও কিন্তু আছেই, চিন্তা ভাবনা আছে, বাট 11-এ খেলার ব্যাপারে কিন্তু আপনি চিন্তা করতে আসলে আকরাম ভাই, একটা জিনিস যে ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ দিতে হয় যে একটা প্ল্যানিং নিয়ে এগোচ্ছেন, যে চ্যাম্পিয়ন্স ট্রফি ইংল্যান্ডে, সেখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার জন্য আমরা ইংল্যান্ডেই কন্ডিশনিং ক্যাম্প করছি, তারপরে আয়ারল্যান্ডে সিমিলার কন্ডিশনে খেলা হবে, নিউজিল্যান্ড এবং আয়ারল্যান্ডের সাথে ট্রাই নেশন 2019 বিশ্বকাপও ইংল্যান্ডে। তো সব মিলিয়ে আসল লক্ষ্য কি 2019 ওয়ার্ল্ড কাপকে সামনে রেখেই এগোচ্ছেন কিনা, যেমনটা বললেন হাউল? আমরা সবকিছু ওইভাবে প্ল্যান করছি। আর যেটা হলো যে দেখেন, আমরা নিউজিল্যান্ডে যাওয়ার আগে, কারণ এবারকার আগে মনে করেন যতবার নিউজিল্যান্ডে গেছে আমরা কিন্তু নর্মালি যে পারফরমেন্স করি ওরকম পারফরমেন্স ছিল না, বিকজ অফ কন্ডিশন, বিকজ অফ ওয়েদার। এবং নিউজিল্যান্ড কিন্তু নিজের দেশে আবার অনেক ভালো ক্রিকেট খেলে, তো সেটা চিন্তা করে আমরা কিন্তু আপনার 10 দিনের ক্যাম্প করেছিলাম অস্ট্রেলিয়ায়। সেখান থেকে কিছু প্লেয়ার আমরা কিন্তু আবার টিমে নিয়ে গেছিলাম যে আপনার নিউজিল্যান্ডে। সেখানে আমি যে ফলটা পেয়েছি, যেমন মোমিনুল হক, ওখানে যখন ফার্স্ট ইনিংসে ও 70 করেছিল, 70 সামথিং করেছিল, বাট ওকে দেখে মনে হয়েছিল যে ও কোনো ডিফিকাল্ট মানে কন্ডিশনে নেই, যে ওর ইউজ টু হয়ে যায়। তো এটা কিন্তু খুব ভালো একটা প্ল্যান আমাদের। এবং সেম কিন্তু আমরা যাচ্ছি যে আপনার এই ট্যুরে যেটা গেলাম, এখানে কিন্তু আমরা এখন ইংল্যান্ডে কিন্তু ঠান্ডাটা বেশি, এখন ইংল্যান্ডের পর আয়ারল্যান্ডেও কিন্তু ওয়েদার কিন্তু অনেক বড় একটা ব্যাপার, কারণ আয়ারল্যান্ডে কিন্তু আবার ওরা আমাদের চেয়ে আপনার র্যাঙ্কিং এ কম, ওরা নন টেস্ট প্লেইং কান্ট্রি, বাট ওরা কিন্তু ওদের কন্ডিশনে কিন্তু আবার সবাইকে হারায়, শক্তিশালী দল। তো সেখানে মনে করেন আমাদের একটা প্রমাণ করার কিছু আছে। আমরা যদি হারি তাহলে র্যাঙ্কিং এ কিন্তু আমাদের একটু সমস্যা হতে পারে, এটা কিন্তু আমাদের মাথায় আছে। তারপর কিন্তু যখন আমরা ইংল্যান্ডে আসবো তখন কিন্তু আমরা ওয়েদারটা কিন্তু মোটামুটি আমাদের মতো পাবো, বাট উইকেটটা আর আমাদের মতো হবে না, একটু ডিফারেন্স তো থাকবে। কিন্তু আমরা যে এক্সট্রা যে প্লেয়ারগুলো নিয়ে যাচ্ছি, আল্লাহ না করো কোনো কারণে যদি কোনো প্লেয়ার ইনজুর্ড হয়, তাহলে এরা রিপ্লেসমেন্ট যারা যাবে ওরা যেন ওখানে গিয়ে কোনো ডিফিকাল্ট কোনো সিচুয়েশনে যেন না পড়ে, এটা একটা আছে। আর একটা আমি
এই নাসিরের কথা বলছি, যে নাসিরের ব্যাপারটা হয়েছে যে আপনার আপনার ওই জায়গায় যেমন 6, 7, 8 এই জায়গায় কিন্তু আপনার আমাদের বাংলাদেশে কিন্তু মোসাদ্দেককে ওরা যে ট্রাই করেছে, ও আপনার টেস্টে ডেবিউতে আপনার 70 করলো। আই এম শিওর ওর যেভাবে ব্যাটিং করছিল আপনার 100 করতো যদি পার্টনার থাকতো, যেহেতু আপনার লাস্ট উইকেটটা পড়ে গিয়েছিল। বাট এখন আমার সাথে আলাপ হয়েছে, সিলেক্টর অনেক সময় আলাপ করেছে নাসিরের সাথে, ইফ ই ব্যাট নাম্বার 3, নাম্বার 4 তাহলে ওর একটা কিন্তু সম্ভাবনা আছে। বাট আপনি সেখানেও এগেইন কম্পিটিশন, যেটা বললেন যে সাব্বির এবং মুশফিকের কথা। বাশার ভাই, একটা জিনিস কিন্তু লক্ষণীয় যে আমরা যে এখন যে টিমে প্লেয়ার আসছে মোস্টলি কিন্তু এইজ লেভেল থেকেই পাচ্ছি আমরা। সৈকতের কথা যদি বলি, মিরাজের কথা, সাইফুদ্দিন, শান্ত আছে। তো সেক্ষেত্রে ঢাকা প্রিমিয়ার লিগটা কতটুকু গুরুত্ব পাচ্ছে? আগে তো আপনারা যখন খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগের পারফরমেন্সটাকেই গুরুত্বের সাথে বেশি নেওয়া হতো। দেখুন, যে তিনটে নাম বললেন এরা কিন্তু এক্সেপশন, এরা এক্সাম্পল না, কিন্তু দে আর এক্সেপশন। মোসাদ্দেক কিন্তু এক্সেপশনাল প্লেয়ার, ও কিন্তু ওর যদি ফার্স্ট ক্লাস রেকর্ড দেখেন আনবিলিভেবল রেকর্ড। এবং মিরাজও কিন্তু এসেছিল ইন এ সেন্স যে আমাদের একটা অস্ট্রেলিয়ার দরকার ছিল, আমরা কাউকে পাচ্ছিলাম না, উই ট্রাইড, ওরা চেষ্টা করেছেন, হি পারফর্ম, যেটা হয়েছে আমাদের জন্য। তো এটা কিন্তু আসলে এক্সাম্পল না। আমরা কিন্তু সবসময় চাই অভিজ্ঞ খেলোয়াড়দের দল নিতে। ডেফিনেটলি প্রিমিয়ার লিগের পারফরমেন্সটা আমরা খুব গুরুত্বের সাথে দেখি। আমরা কিন্তু শুধু প্রিমিয়ার লিগ না, ফার্স্ট ক্লাস যেটা হয় সেটাও খুব ভালোভাবে নেই। তো সবকিছু মিলেই কিন্তু দলে আমরা যাকে পিক করতে তারা পিক করতে চাই, সেভাবে করে থাকি। যেটা বললাম যে কনসিস্টেন্ট পারফরমেন্সটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যারা করছেন যে খেলাগুলো। তো যেই পারফর্ম করেন, দেখুন একটা খেলার একটা উদাহরণ হিসেবে নাম বলেছে তুষার ইমরান, গত কয়েক সিজন ধরে কিন্তু খুব ভালো রান করছে, বিসিএল দুর্দান্ত ব্যাটিং করছেন। মাথায় কিন্তু আছে, এমন না যে ওকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি না। বাট যেটা বললাম যে আমাদের দলটা এখন ভালো খেলছে, যে কারোকে আমরা জায়গা করে দিতে পারছি না, উইচ ইজ এ গুড হেডেক। এই প্রশ্ন আপনার কাছে থাকবে। আমরা একটু যদি ভারতের দিকে তাকাই বা পাকিস্তানে দেখি, যে আপনি দীর্ঘদিন দলের বাইরে থাকলেও দলে ফেরার সুযোগ থাকে। আমরা যুবরাজ সিংকে কিন্তু দেখেছি ফেরত আসতে, গৌতম গম্ভীর মাঝখানে একটা টেস্ট খেলেছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে কি আদৌ এটা সম্ভব যে একবার দলের বাইরে গেলে অনেকদিন পরে কি ফেরত আসার সুযোগ? না, অবশ্যই আছে। আপনি যে ভালো খেলবো ওদের কিন্তু ডোর অলওয়েজ ওপেন থাকে। সেটা কিন্তু শুধু আমি এটা বলবো না যে পাকিস্তান, ইন্ডিয়া বা বাংলাদেশ, সব জায়গায় আছে। ওদের যে বাঞ্চটা আছে, আপনি দেখেন, আপনি সাকিব 2007 থেকে কিন্তু খেলতেছে, এর মধ্যে আমাদের না হলেও 7-8টা কিন্তু লেফট আর্ম ভালো স্পিনার আসছে, বাট ওদেরকে কিন্তু আমরা খেলাতে পারিনি, বিকজ সাকিব অলওয়েজ হি ইজ ডুইং ওয়েল, ও কিন্তু এক্সট্রাঅর্ডিনারি। এটা কিন্তু অনেকটা লাকের উপরে ডিপেন্ড করছে। এখন মনে করেন যে আপনার ওপেনিং এ এখন একজন রান করছে, কিন্তু যে ন্যাশনাল টিমে খেলতেছে ও কিন্তু মনে করেন হচ্ছে ভালো করছে। আপনি সেম মুশফিকের জায়গায় আপনার লিটন দাস আসছে, আপনার অনেক আমাদের বিজয় আসছে, তারপর হলো যে অনেকে আছে, কিন্তু ওর জন্য মুশফিকের জন্য পাচ্ছে না। ইভেন ইন্ডিয়ার কথা যদি দেখেন, আপনার অরুণ লাল, ও কিন্তু আপনার পাঞ্জাব থেকে কলকাতায় চলে আসছিল, বিকজ গাভাস্কার জন্য ও কিন্তু চান্স পাচ্ছিল। রঞ্জিতে ইভেন ওর টিমে চান্স পাচ্ছিল না, বিদায় ও কিন্তু কলকাতায় সেটেল হয়ে কলকাতার ফরে খেলেছে। তো এটা কিন্তু আপনার ভালো খেললে হবে না, আপনার মনে করেন অনেকটা লাকের ব্যাপার হয়। আপনার টিমে আপনার যে টিমের মধ্যে আপনার মনে করেন যে আপনার এক জায়গায় তো আর বেশি প্লেয়ার নিতে পারে না, এবং অনেক জায়গায় দেখেন যে আপনার নাসিরের মতো প্লেয়ার খেলতে পারছে না। আপনি আবার কিন্তু এদিকে এসে লিখন কিন্তু খেলে গেল, তারপর আরিফ খেলে গেল, বিকজ আমাদের উইনিডে লেগ ব্রেক। এখন সে মনে করেন ওখানে ওদেরকে দেওয়া হচ্ছে চান্স। তো এটা ডিপেন্ড করে একটা লাকের উপর। যেটা আগামী যেটা মেনশন করলেন, আমার মনে হয় ইটস এ গুড হেডেক আমাদের জন্য। বাংলাদেশ টিম যখন ভালো পারফর্ম করছে, তার পিছনে কিন্তু এটা একটা বড় কারণ যে অনেকে বাইরে থেকে ভালো পারফর্ম করে ঢুকতে পারছে না, বিকজ টিমের সবাই ভালো পারফর্ম করছে। তো আমরা আসলে এরকম কম্পিটিশনে কিন্তু যাই, এবং এখন দেখেন যদি কেউ ইনজুর্ড হয়, রিপ্লেসমেন্ট প্লেয়ার এসে কিন্তু খুব খারাপ খেলবে না, বিকজ আমরা জানি যে আমাদের বাইরে যারা আছেন তারাও সবাই পারফর্মার। সো আমার মনে হয় যে একটা টিম কতখানি ভালো করছে, এবং টিম ভালো করার পেছনে কিন্তু এটা একটা বড় কারণ। সব দেশে যে দেশগুলি ভালো করে তাদের দেখবেন এরকম কম্পিটিশন সবসময় থাকে। বাইরে যারা আছেন, মাইক হাসির কিন্তু 32 ইয়ার্স লেগেছে পারফর্ম করে, তারাই কিন্তু 10-15-20 হাজার রান করে ফেলেছিল, বিকজ তখন অস্ট্রেলিয়া টিমে ওইখানে কোনো জায়গায় ছিল না। স্টুয়ার্ট ল, হি ইজ এভারেজিং 50+ ইন ফার্স্ট ক্লাসের থ্রু হিজ হোল ক্যারিয়ার। অস্ট্রেলিয়া মাত্র একটা টেস্ট খেলেছে, কারণ ওর জায়গায় স্টিভ ওয়া ব্যাটিং করতো, খেলতে পারে। এটা এই লজিকগুলি যে নিচ্ছি, কারণগুলো এই জন্য দিচ্ছি যে আমাদের টিমটা আসলে এখন এত ভালো যে বাইরে ভালো পারফর্ম যারা করছেন তারা আসলে সুযোগ হচ্ছে, উইচ ইজ এ গুড থিং ফর বাংলাদেশ। টিমে কি একটা সেই ট্রানজিশনের পিরিয়ড কি চলে এসছে নাকি? আপনি যাদের নাম বললেন, সাকিব, মুশফিক, তামিম,
একটা সময় কিন্তু তাদের দিতে হবে। আমরা রিসেন্ট শ্রীলঙ্কা সিরিজে কিন্তু আমার মনে হয় যে মাশরাফি কিনে অনেক নাটকই হয়ে গেল। তো আসলে সেগুলোকে মাথায় রেখে কতটুকু ভবিষ্যতের জন্য দল সাজাচ্ছেন প্রশ্নটা করব, কিন্তু তার আগে একজন দর্শকের ফোনটা নিয়ে নেব। আসসালামু আলাইকুম, শুনছি আমরা। হ্যালো, আছেন আপনার সবাই? জি শুনছেন আকরাম ভাই, পাশার ভাই। হাবিবুল বাশার স্যার এন্ড আকরাম স্যার, আসসালামু ওয়ালাইকুম আসসালাম, কি খবর? আলাইকুম। আমি চিরাং থেকে বলতেছি। আমি স্যার সবার প্রথমে পাপন স্যারকে কংগ্রেচুলেশন জানাতে যাচ্ছি। আমাদের খুব ভালো একটা ইনকাম সোর্স করে দিচ্ছে ক্রিকেট বোর্ডের জন্য। এন্ড আর দ্বিতীয়ত চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশকে গুড লাক জানাচ্ছি। এন্ড আপনার যেহেতু ইন্ডিয়া এখনো দল ঘোষণা করেনি, আমরা এতে কি আইসিসি মানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি কোনো এফেক্ট পড়বে কিনা? যদি ওরা দল ঘোষণা না করে ওখানে কি আপনার রিপ্লেস হিসেবে ওয়েস্ট ইন্ডিজ আসবে কিনা? আসলে মানে ভারত, আপনার শেষের প্রশ্নটা খুবই ভালো করেছেন। আপনার যেটা হলো যে আপনার আইসিসির কিন্তু নিয়ম যেটা আছে 25 তারিখের আগে, এই মাসের 25 তারিখের আগেই আপনার সব দল কিন্তু আপনার প্লেয়ারদের নাম দিয়ে দিয়েছে, বাট ইন্ডিয়া দেয় নাই। তো সেই ক্ষেত্রে আপনার এটা একটা ওরা নিয়ম ভেঙেছে, এবং এটা আমি জানি যদি আপনার ওরা ইন্ডিয়া যদি আপনার পার্টিসিপেট না করে তাহলে ওরা একটা বড় অঙ্কের ফাইন খাবে। কিন্তু এই জিনিসটা আমিও কনফিউশন আছি যে আপনার ওরা এদের পরিবর্তে আপনার ওয়েস্ট ইন্ডিজ নেবে কিনা। ইটস এ গুড পয়েন্ট। ভারত যতটুকু ক্ষতিগ্রস্ত হবে, ক্রিকেট কতটুকু ক্ষতিগ্রস্ত হবে? 130 কোটির মার্কেট তাদের কাছে, ইংল্যান্ডে খেলা, বিশাল এক্সপ্যাট কমিউনিটি সেখানে আছে, ইন্ডিয়া পাকিস্তানের খেলাও আছে, সেটাও মাথায় রাখতে হবে। ক্রিকেট মনে না ক্ষতিগ্রস্ত হবে, একটা দলের জন্য মনে হয় না ক্রিকেট কোনো ক্ষতিগ্রস্ত। ফাইন্যান্সিয়ালি হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারে, হবে হয়তো, বাট ক্রিকেট কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না। দেখুন ইন্ডিয়া পাকিস্তান খেলা এখন আমরা জানি যে খুব ট্র্যাডিশনাল, অনেকেই দেখে। বাংলাদেশের খেলা কিন্তু অনেকেই দেখে এখন। বাংলাদেশ যখন খেলে অন্য দলের সাথে, প্রবাবলি সেকেন্ড ভিউয়ার মানে বাংলাদেশের খেলা থাকে। তো আমি খুব হ্যাপি আসলে এবারের মিটিং নিয়ে, ইন এ সেন্স যে সব দেশগুলি একসাথে হতে পেরেছে, এবং আলটিমেটলি ইন্ডিয়াকে কিন্তু আসতে হবে, একা কিন্তু ইন্ডিয়া ক্রিকেট খেলতে পারবে না। অবশ্যই আইপিএল নিয়ে তো আসলে যেটাই হোক, তাও মনে হয় না যে ক্ষতিগ্রস্ত হবে, কারণ একটা 2007 ওয়ার্ল্ড কাপে কিন্তু ইন্ডিয়া ফার্স্ট রাউন্ডে বাদ হয়ে গিয়েছিল। সেই জন্য কিন্তু সেটাই বলছি, সেই জন্য কিন্তু আপনি অধিনায়ক ছিলেন এবং ওয়ার্ল্ড কাপের ফরম্যাট পাল্টে গেছে কিন্তু সেই কারণেই, যে এখন সেই আগে যে 4 গ্রুপ ফরম্যাট ছিল সেটা পাল্টে গেছে। আরো কথা বলবো এগুলো নিয়ে। দেখছেন জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারি, সাথে আছেন হাবিবুল বাশার, সুমন এবং আকরাম খান। সাথে থাকবেন। দেখছেন জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারি এবং বাংলাদেশের ক্রিকেট নিয়ে কথা বলছি। দুজন লেজেন্ড আমার সাথে আছেন, সাবেক অধিনায়ক আকরাম খান এবং সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। আপনাদের সাথে আরো কথা বলবো, কিন্তু এই মুহূর্তে বিকেএসপিতে চলে যাব। সেখানে আছেন রিপোর্টার রিয়াসাত আজিম। ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে কথা বলছিলাম রিয়াসাত কিছুক্ষণ আগেই সুমন ভাই এবং আকরাম ভাইয়ের সাথে। আবাহনীর খেলা হচ্ছে, গত ম্যাচে কিন্তু তারা হেরে গিয়েছিল এবং এই ম্যাচে তাদের দুজন ইম্পর্টেন্ট প্লেয়ার যারা রান করেছে, মোসাদ্দেক হোসেন সৈকত এবং মাহমুদুল্লাহ রিয়াদ, তারা নেই। তো সেটা কতটুকু এফেক্ট ফেলছে ম্যাচে বা ফেলতে পারে? ফেলতে পারে মনে হচ্ছে কাজী, কারণ আমরা যদি লক্ষ্য করি যে এখন পর্যন্ত গাজী গ্রুপ ব্যাট করছে আবাহনী ফিল্ডিং এ, এবং আপনি যেই দুজনের কথা বললেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং মোসাদ্দেক হোসেন সৈকত, দুজনই কিন্তু আসলে ব্যাট হাতে কিন্তু দলকে একটা সামনের দিকে এগিয়ে নেবার কিংবা হচ্ছে দলের যে দায়িত্ব নেওয়ার জায়গাটা সেখানে কিন্তু ভূমিকা পালন করেছিলেন। আজকে যেহেতু এখন পর্যন্ত আবাহনীর ব্যাটিংটা দেখার আমাদের সুযোগ হয়নি, সেই জায়গায় কিন্তু আসলে এই দুজনের অভাব বোধ করলেও করতে পারে, কারণ যে টার্গেটটি আমরা দেখছি প্রায় 300-র কাছাকাছি শেষ ওভারে খেলা চলছে এই মুহূর্তে গাজী গ্রুপ ব্যাট করছে। আমি যদি দেখানোর চেষ্টা করি যে শেষ ওভারে খেলার স্কোরটি হচ্ছে এই মুহূর্তে 282 রান এবং 8 উইকেট গেছে গাজী গ্রুপের। তার মানে আবাহনীকে যদি এই ম্যাচে জিততে হয় সেক্ষেত্রে কিন্তু আবাহনীকে আসলে মোটামুটি 300-র কাছাকাছি একটা রান চেস করতে হবে। সবকিছু মিলিয়ে আসলে মোসাদ্দেক সৈকত ভালো খেলেছিলেন, দায়িত্ব নিয়ে খেলেছিলেন। মাহমুদুল্লাহ রিয়াদ তিনি শুরু থেকেই ভালো খেলেছেন। একই সাথে দলের যে আসলে টেম্পারমেন্ট ছিল, একটি উইকেটের পতন হলো, দলের যে টেম্পারমেন্টটা ছিল আমি যেটি কথা বলছিলাম নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে কিংবা হচ্ছে যে ক্রুশিয়াল সিচুয়েশন গুলো রয়েছে সেইগুলো জায়গায় আসলে দলকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই জায়গায় কিন্তু রিয়াদের একটা বড় ভূমিকা ছিল। তো সবকিছু মিলে আজকে আলটিমেটলি শেষ পর্যন্ত এই ম্যাচের ফলটাই বলে দিবে যে এই দুইজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অভাব কতটুকু বোধ করবে আবাহনী। আরেকটি ম্যাচ চলছে, সেই ম্যাচে মুখোমুখি হয়েছে দুটি দল, লেজেন্ডস অফ রূপগঞ্জ এবং প্রাইম ব্যাংক। সেখানেও কিন্তু আমরা দেখেছি যে মোটামুটি একটা বড় রানের অন্তত ভিত
হিট করার চেষ্টা করছিল, সেখানে কিন্তু একজন সেঞ্চুরিও করেছেন রিফাতুল্লাহ। এবং আজকের এই ম্যাচে একটু আগে যে ম্যাচটি আমি দেখাচ্ছিলাম, এখানে কিন্তু এনামুল হক বিজয়, তিনি কিন্তু আসলে নার্ভাস নাইটের শিকার হয়ে কিছুক্ষণ আগে আউট হয়ে গেছেন। সবকিছু মিলে আসলে আজকের বিকেলটা বলে দিবে যে বাংলাদেশের জাতীয় দলের যে ক্রিকেটাররা রয়েছে তাদেরকে আসলে দলগুলো কতটুকু মিস করলো। রিয়াসাত, ধন্যবাদ আপনাকে, এবং গাড়িটা একটু দূরে রাখবেন, কারণ এর আগের ম্যাচে কিন্তু, যদিও আজকে তামিম ইকবালের খেলা নেই, ছক্কা মেরে তামিম ইকবাল চ্যানেল 24 এর গাড়ি ভেঙে দিয়েছিল। তো কর্তৃপক্ষ দেখতে পারেন তামিম ইকবালের চাচা এখানে আছেন, ক্ষতিপূরণটা আমরা চাইতে পারি নাকি আকরাম ভাই? হ্যাঁ, কারণ আপনাকে গাড়ি নিয়ে যাবেন, আপনাদের রিস্ক থাকবে। যাই হোক, যে 282 ফাইটিং স্কোর কিন্তু বিকেএসপিতে আসলে চেজেবল। উইকেট কিন্তু খুব ভালো, আমি যতগুলি ম্যাচ দেখলাম সিজনের শুরুতে দারুণ উইকেট, ব্যাটিং এর জন্য দারুণ ফেভারেবল। 300 রান কিন্তু প্রায় হচ্ছে, ব্যাটসম্যান বড় রান করছে, বোলারদের কিন্তু অনেক স্ট্রাগল করতেছে। দ্য বিগেস্ট ডিফারেন্স আমি এখন দেখছি এবার প্রিমিয়ার লিগ লাস্ট 2 বছর ধরে, এখন স্পিনাররা কিন্তু আগের মতো উইকেট পাচ্ছেন না। আগে যেটা ছিল স্পিনার বল করলে বল লো এবং স্লো ছিল আমাদের উইকেট, ট্র্যাডিশনাল উইকেট বাংলাদেশের, এখন কিন্তু সেটা হচ্ছে না। ব্যাকফুটে যে সুন্দর খেলা যায়, মানে বলটা ইভেন বাউন্স, হয়তো বোলারদের জন্য তেমন কিছু থাকছে না, বাট অ্যাকচুয়ালি মানে বাউন্সটা ইভেন থাকছে, যার জন্য আমরা কিন্তু অনেক রান দেখতে পাচ্ছি। বিকেএসপি এবং ফতুল্লা দুটাতেই কিন্তু ব্যাটিং এর জন্য দারুণ উইকেট। আকরাম ভাই, ইন্টারেস্টিং টুর্নামেন্ট হচ্ছে, আবাহনী, প্রাইম ব্যাংক, গাজী গ্রুপ, তারা সবাই স্ট্রং টিম এবং হাড্ডাহাড্ডি লড়াই টপ 3 তিনজনের মধ্যে। হ্যাঁ, এখানে হচ্ছে, বাট আমি আরেকটা কথা বলি, এর চেয়ে বেশি ইন্টারেস্টিং কিন্তু ক্রিকেটের সাথে যেটা হচ্ছে ওয়াইসিএল একটা হচ্ছে, যেটাতে আপনারা মানে কাভারেজটা কিন্তু অনেক কম পাচ্ছে। আপনি যে আন্ডার 19 যেটা কক্সবাজার হচ্ছে আপনার 4 দিনের ম্যাচ, সেটা আপনার 4টা টিম খেলেছে আপনার 8টা ডিভিশনের, এবং এখন কিন্তু টি20 শুরু হয়েছে। তো সেখানেও কিছু নতুন প্লেয়ারের নাম আসছে, একটা তামিম পাটোয়ারি নাকি, ইজ ভেরি গুড, আপনার রিভার্সিভ করে সে লম্বা একটা 6 মেরেছে, যেটা আমি ফোনে এখন পেলাম। তো আপনার এটা নিয়ে কথা বলে আপনার কি মনে হয় যে এই প্রিমিয়ার লিগ বা অন্যান্য খেলার পাশাপাশি মিডিয়ার উচিত যে এইগুলো আপনি যদি এখন যদি মিডিয়াতে আন্ডার 19 এ যদি আপনার এক্সপোজারটা পায়, তাহলে প্লেয়ারদের ইন্টারেস্টটা কিন্তু অনেক বাড়বে। ইম্পর্টেন্ট জিনিস হয়েছে যে আপনার ইন্টারেস্ট যদি আপনি জাগাতে পারেন, তাহলে কিন্তু দেখবেন যে আপনি অনেক প্লেয়ার পাচ্ছেন। এবং আরেকটা যেটা ঢাকা লিগ, এবং ঢাকা লিগেও কিন্তু আগের তুলনায় এখন অনেক ভালো হচ্ছে। সুমনের কথা ধরে বলি যে উইকেটটা এখন মনে করেন ডোমেস্টিকে রান করাটা কিন্তু আগের তুলনায় এখন কিন্তু একটু ইজি হয়েছে, বাট ক্রিকেটিং সেন্স আমি বলবো যে এই জিনিসটা এখন আমাদেরকে কঠিন করে দিতে হবে, যে উইকেটটা আমাদের স্পোর্টিং বানাইতে হবে। এবং বিশেষ করে ন্যাশনাল লিগ, ওয়াইসিএল, এই দুইটা জায়গায় কিন্তু আমরা ঢাকায় প্ল্যান করেছি যে এবার ঢাকায় আর করবো না, এবার ঢাকার বাইরে করবো। যেহেতু ঢাকায় আপনার উইকেট কোনো রেস্ট পায় না, আপনার সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, প্রিমিয়ার লিগ হওয়াতে আপনার কোনো রেস্ট পায় না, সবসময় আপনার ফ্ল্যাট উইকেট পায়। বাট এখানে এখন স্পোর্টিং উইকেট বানাবো, ওয়াইসিএল কক্সবাজারে হয়েছে, বাট এই কক্সবাজার হবে, খুলনা হবে, সিলেট হবে, আপনার বগুড়া হবে, ইভেন চিটাগাং হবে। তো তখন আমি মনে করি রান করাটা একটু কষ্ট হবে, বাট তারপর সলিড প্লেয়ারগুলো বের হয়ে আসবে। এক্সপোজারের কথা বলছিলেন, আমি জানি না যে ঢাকা প্রিমিয়ার লিগও কতখানি এক্সপোজার পায়, যেহেতু এখন চ্যানেল অনেক বেশি, বা আমরা সংবাদ ভিত্তিক চ্যানেল লাইভ দেখানোর সুযোগ পাচ্ছি। একটা সময় তো অ্যাটলিস্ট ইম্পর্টেন্ট ম্যাচগুলো, আবাহনী মোহামেডানের ম্যাচগুলো ফাইনাল দেখানো হতো, বা ডোমেস্টিক যেই টুর্নামেন্টগুলোর পাকিস্তানে খেলা দেখানো হয় ওদের কিন্তু ডোমেস্টিক লিগটা, সেখানে আমাদের দর্শকরা কিন্তু সেটাও দেখার সুযোগ পাচ্ছে না। ইন্ডিয়ার তো গলিতে খেলা হলেও সেটার লাইভ কাভারেজ থাকে। এই জায়গায় আমরা পিছিয়ে আছি নাকি? আমার মনে হয় যে হয়তো 1-2 বছর মধ্যে হয়ে যাবে। আমার মনে হয় যে একটি স্পোর্টস চ্যানেল যারা হয়তো স্পোর্টস খেলা দেখাবে, এবং আমাদের দেশের মানুষ কিন্তু খেলাধুলার বেশ ভালোই অনুরাগী আর কি। সবাই কিন্তু স্পোর্টসটা কিন্তু সবাই ফলো করে, যে স্পোর্টসে হোক। আমার মনে হয় যদি আমাদের ডেজিগনেটেড স্পোর্টস চ্যানেল হয় যারা সব খেলা দেখাবে, প্রিমিয়ার লিগের খেলা কিন্তু অনেকেই ফলো করে। আমরা যখন খেলতাম তখন তো বেসিক্যালি প্রিমিয়ার লিগটাই মূল খেলা ছিল ন্যাশনাল বাইরে। এখনো কিন্তু প্রিমিয়ার লিগ আরো বেশি ইন্টারেস্টিং খেলা হয়। ফিনান্সিয়ালি খেলোয়াড়রা কিন্তু এটার উপর অনেকখানি বেস করে থাকেন, এবং খেলা কিন্তু অনেক কম্পিটিটিভ। এবং এখন দেখেন, এখন কিন্তু বিদেশি খেলোয়াড়রাও কিন্তু সহজে এসে অত পারফর্ম করেন না। আগে কিন্তু বিদেশি প্লেয়ার আসলে তারা পুরো পার্থক্য করে দিতেন বাকিদের সাথে, এখন কিন্তু সেটা হয় না, বিকজ আমাদের দেশীয় খেলোয়াড়দের মানটা বেড়েছে এবং অনেক রান করে গেছেন বিদেশিরা, রামন লাম্বা, সামারা সেকারা। প্রিমিয়ার লিগে পাই যেহেতু মানটা বেড়েছে এবং খুব ভালো খেলা হয়। আমরা যদি খেলা দেখাই, ডেফিনেটলি মানুষ দেখে আনন্দ পাবে। দ্যাট আই ক্যান টেল ইউ যে খুব ভালো খেলা হচ্ছে। আকরাম ভাই, ধাপে ধাপে যেতে হবে। আগে তো ঢাকা প্রিমিয়ার লিগটা সিনিয়রদের যে ডোমেস্টিক খেলা আছে সেটাকে পৌঁছে দিতে হবে, তারপরে আপনি যে বলেছেন যে আপনার ডোমেস্টিক দেখেন, আমরা দেখাই কিন্তু বিপিএল কিন্তু ডোমেস্টিক, সেটা টেকনিক্যালি সবাই এনজয় করে, এবং ওয়ার্ল্ডে কিন্তু যেটা হলো আইপিএল এর পর কিন্তু আপনার বিপিএল এর অনেক বেশি, মানে সেকেন্ড হলো।
তো হবে আস্তে আস্তে। এখন মনে করেন যে ইটস ডিফিকাল্ট, আপনি যে ক্লাব ক্রিকেটে কিন্তু আপনার অনেক মাঠে হয়, যে একবার বিকিসপেথ হচ্ছে, একবার ফতুল আছে, এটা কিন্তু আপনার টিভির জন্য একটু ডিফিকাল্ট। বাট ভালো ভালো ম্যাচগুলো যেগুলো আমরা যদি মিরপুরে খেলি সেগুলো কিন্তু দেখা পাবে। যেভাবে আপনার সাপোর্টার হচ্ছে, যেভাবে এক্সপোজার বাড়ছে এবং যেভাবে মার্কেটিং ক্রিকেট দিয়ে শুরু হচ্ছে, তো আমার মনে হয় যে 2-3 বছরের মধ্যে ইনশাআল্লাহ বাংলাদেশ ক্রিকেট ওই পর্যায়ে শেষের যাবে। দিকে এসে আবার একটু জাতীয় দলের দিকে তাকাতে চাই। ব্যাস পুরো যেটা বলছিলাম যে শ্রীলঙ্কা সিরিজেই কিন্তু অনেক ধরনের কথা উঠে আসছিল, মনে হচ্ছিল যে ড্রেসিং রুমে কিছুটা টেনশন আছে। এরপরে প্লেয়াররা কিছুটা রেস্ট পেয়েছে, প্রিমিয়ার লিগে খেলেছে। সিলেক্টরের কাছে জানতে চাই যে এখন টিমের অবস্থাটা কি? Well, they are very happy with their salary, new salary. থ্যাংক ইউ আকরাম ভাই। নতুন ডিসি বলে খুব ভালো একটা করেছে, স্যালারি নিয়ে কিন্তু তারা খুব খুশি। আর দেখুন, আমার মনে হয় ড্রেসিং এর কোনো টেনশন আছে। যখন টিম পারফর্ম না করে তখন এই ধরনের কথা অনেক শোনা যায়, বাট এট দ্য এন্ড যখন দেশের হয়ে খেলে তখন আসলে মাঠে ওই জিনিসটা থাকে না। সবাই কিন্তু একদম 100% দেশের হয়ে যখন খেলে তখন ওরকম চিন্তা কিন্তু কারোর মাথায় থাকে না, এবং সবাই কিন্তু পারফর্ম করতে চায়। অ্যাজ এ ক্রিকেটার হিসেবে বলতে পারি যে বাংলাদেশের জেতাতে আনন্দের আর কিছু হয় না। এতে রিওয়ার্ড তো থাকেই, বোনাস থাকে, অনেক কিছু থাকে, বাট জেতার যে আনন্দটা সেটা আসলে অন্য কোনো কিছু পাওয়া যায় না। এবং চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু সবাই কিন্তু খুব ভালো করার জন্যই যাচ্ছে। আই এম ভেরি হ্যাপি যে বোর্ড 10 দিন আগে পাঠিয়েছে বাংলাদেশকে। আমরা নিউজিল্যান্ডের সিরিজ খেলছি, যেটা আমাদেরকে অনেক অনেক সাহায্য করবে ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের অ্যাডজাস্ট করার জন্য। কারণ শুরুতে যে কিন্তু এখানে যে একটু হলে কষ্ট হয়, আপনি যতই চেষ্টা করেন বাংলাদেশে ইংলিশ কন্ডিশন করতে পারবেন না, ইটস নট পসিবল। তো এটা আমাদের অনেক সাহায্য করবে। এবং এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যতই খেলেছি আমাদের পারফরমেন্স কিন্তু অত ভালো ছিল না, বাট আমি বলে আসছি দিস চ্যাম্পিয়ন্স ট্রফি উইল বি ডিফারেন্ট ফর বাংলাদেশ। এটা কিন্তু অন্যরকম হবে। ডেসপাইট আমাদের শক্তিশালী গ্রুপে খেলা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, বাট আমরাও কিন্তু আগের চেয়ে অনেক শক্তিশালী একটা দল হয়েছে। এটা আর মনে করেন যে আমার বিশ্বাস, যদি আমরা যে ওয়েতে খেলে আসছি এবং এখন যে ধরনের প্লেয়ারদের অ্যাটিটিউড, তারপর হলো যে ওরা যেভাবে আপনার ম্যাচ জিতা ছাড়া অন্য কিছু চিন্তা করে না, এবং ফিল্ডিং তারপর হলো বোলিং, আপনার ফাস্ট বোলাররা কিন্তু এখন ভালো বল করছে। স্যালারিটাও কিন্তু একটা প্রভাব। স্যালারি দেখেন, যখন আমরা $1 আমি সময় জান আমরা $1 তখন আমরা খুশি ছিলাম। কিন্তু $1 তো তাও তখন ছিল 40-50 টাকা, বাট ইভেন কোন ডিএ ছাড়াও আমরা খেলেছি ম্যাচ। $7 ছিল ডিএ নিউজিল্যান্ডের। তো আপনার যেভাবে আপনার তখন আমরা জিতার জন্য হয়তো বা তখন আমাদের কোয়ালিটি বা এরকম টিম ছিল না, আমরা যতটুকু চেষ্টা করেছি এখনকার প্লেয়ার এখন ডি হলো অলমোস্ট $100, এবং তার মধ্যে তো ম্যাচ ফি আছে, আপনার স্যালারি আছে, যাই হোক। বাট এখনকার প্লেয়ারদের টাকা কিন্তু একদিকে আর দেশপ্রেম কিন্তু আরেকদিকে। ওরাও কিন্তু আপনার প্রত্যেকটা দল, মানে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু আপনার মোর দ্যান 100% ওরা চেষ্টা করে জিতার জন্য, এবং ওরা জানে ওদের দায়িত্বটা কি, এবং ওরা এটাও জানে যে আপনার যারা 11 যারা মাঠে 11 জন নামছে, ওরা 11 জনকে উইদাউট সাপোর্ট কিন্তু ম্যাচ জিতবে না। তো ওই জিনিসটা চলে আসছে এখন। আল্লাহর রহমতে যদি সবকিছু ঠিকঠাক থাকে ইনশাআল্লাহ আমরাও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করব। একদম শেষ দুটো প্রশ্ন। প্রথমে আপনার কাছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসলে সত্যি কথা যদি বলেন, সাবেক খেলোয়াড় হিসাবে, সিলেক্টর হিসাবে না দর্শক হিসাবে, প্রত্যাশা কি, রিয়েলিস্টিক প্রত্যাশা কি হবে? রিয়েলিস্টিক প্রত্যাশা আমার কাছে কিন্তু প্রত্যাশা ভালো কিছু করার। আমাদের এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্পেইনগুলি ভালো হয়নি। আমি জানি যে আমাদের গ্রুপটা টাফ, কন্ডিশন ডিফারেন্ট, বাট আমার কিছু আশার আলো আছে, বিকজ জুন মাসে কিন্তু উইকেট অনেক শক্ত হয়ে যায়। যদি আমরা যদি শক্ত উইকেট পাই, নিউজিল্যান্ডের ইংল্যান্ডের শক্ত এবং নরম উইকেটের মধ্যে ডিফারেন্স থাকে। যদি আমরা ড্রাই উইকেট পাই, নর্মালি আইসিসি ট্রফিতে কিন্তু আইসিসি এরকম উইকেটই প্রোভাইড করে থাকে, তাহলে আমাদের জন্য ভালো হবে। আমি জানি গ্রুপটা ডিফিকাল্ট, আমার জন্য কাজটা অনেক কঠিন, বাট আমরা এখন যেরকম ক্রিকেট খেলছি, আমি আশা করছি এই টুর্নামেন্টে বাংলাদেশ ভালো করবে। যদি আমরা ফার্স্ট রাউন্ড কোয়ালিফাই করতে পারি তাহলে বাংলাদেশ অনেক দূর যাবে। এনিথিং বিগ ক্যান হ্যাপেন। আকরাম ভাই, আপনার কাছে প্রশ্নটা আয়ারল্যান্ডের ট্রাই নেশন নিয়ে, যে অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটা একটা ভালো ম্যাচ প্র্যাকটিসের সুযোগ, কিন্তু আবার যেহেতু আয়ারল্যান্ডের মতো দল খেলছে, সেখানে এই পারফরমেন্সটা ভালো না হলে সেটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রভাব ফেলতে পারে না? 100% আপনার একটা সিরিজে আপনার প্রথম পারফরমেন্সটা কিন্তু খুব ভালোভাবে আপনার মেন্টালি সাপোর্ট করে। আপনি যদি উইনিং অবস্থায় থাকেন তাহলে কিন্তু এটা মেন্টালি কিন্তু ভেরি হাই থাকে, এবং যদি আপনার হেরে যান তাহলে কিন্তু আপনার মেন্টালি বলেন, ফিজিক্যালি বলেন, ইভেন অ্যাটিটিউড বলেন, সবকিছু কিন্তু নেগেটিভ হয়ে যায়। তো আয়ারল্যান্ড নাম্বার 1 আপনার র্যাঙ্কিং এ আমাদের চেয়ে নিচে, এবং সেখানে যদি আল্লাহ না করুক কোনো খারাপ কিছু হয়, এটা কিন্তু পুরো এফেক্টটা পড়বে কিন্তু আপনার চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আকরাম ভাই, শেষ করতে হচ্ছে এখানে। ডেইলি অ্যালাউন্স 1 থেকে 100, পারফরমেন্সও সেরকম হবে। আমাদের ক্রিকেটার, আমাদের টাইগারদের কাছে সেই প্রত্যাশা। শেষ করছি জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারি।